সবাইকে আজকে লাইভ ক্লাসে শুভেচ্ছা। আমাদের লাইভ ক্লাসের লিংক হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হয়েছে, সবাই ক্লাসে প্রবেশ করেন। সবাই ক্লাসে প্রবেশ করেন। দীর্ঘ একদিন বন্ধ থাকার পরে আজকে আমাদের ক্লাস আবার শুরু হয়েছে। সবাই একটু ফিল করেন, আমাদের পরীক্ষার বেশি দেরি নাই। আপনার পড়ালেখার স্পিড আরো বাড়াতে হবে এবং প্রতিদিন যেটা পড়া হচ্ছে এইটাতে যেন আর ফিরে যাওয়া না লাগে। আপনি এমনভাবে মনে করেন আমি প্রতিদিন 10টা ধারা পড়াচ্ছি, আপনি ওই 10টা ধারা ক্লাসে তো পড়বেন, পরে বাকি দিনের সারা দিনের মধ্যে দুই একবার দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন, বইয়ের সাথে মিলাবেন যাতে ওইটাতে আর ফিরে যাওয়া না লাগে। আমরা যেন পরের বার অল্প রিভিশন দিলেই যেন সেটা আমাদের আয়ত্ত হয়ে যায়। যারা যারা আমার বন্ধু শিমুল হোসেন রাজের মতো পড়ালেখা ছেড়ে দিয়েছেন তাদের জন্য অনেক শুভকামনা। তবে আপনি যদি প্রমোশন পেতে চান তাহলে আপনাকে অবশ্যই পড়তে হবে। অনেক বেশি কম্পিটিশন, হাজার হাজার লোকের মধ্যে অল্প কয়েকজনকে র্যাঙ্ক দেওয়া হবে। তাহলে আপনার কেমন বিষয়টা আপনার এমন কিছু শো করতে হবে, এমন কিছু লিখতে হবে, এমনভাবে আপনার এমন কিছু বুদ্ধিমত্তা থাকতে হবে যেটার উপর বেস করে সরকার ওই হাজার হাজার লোক বাদ দিয়ে আপনাকে র্যাঙ্ক দেবে। বিষয়টা একটু চিন্তা করবেন এবং সেইভাবে পড়বেন। আপনারা যারা নতুনদের ক্ষেত্রে এখন অল্প বয়স, আপনাদের স্মৃতিশক্তি ভালো, অনেক প্রেশার কম আছে, অনেকে বিয়ে করেন নাই অথবা নতুন বিয়ে করছেন, অনেকে সন্তানাদি এখনো হয়নি, সো অনেকটা প্রেশার মুক্ত আছেন। সো এই একটা দারুণ সুযোগ, আপনি ফার্স্ট আওয়ারে যত বেশি ওটাকে অ্যাচিভ করতে পারেন, যত বেশি ডেটা মস্তিষ্কে দিতে পারেন তত লাভ। এরপরে বিভিন্ন সাংসারিক ঝামেলা, ঠিক আছে, বয়স হয়ে গেলে স্মৃতিশক্তির যে একটা কমে যাবে, ধারণ ক্ষমতা, এরপরে কিন্তু আপনার ইচ্ছা শক্তিও কমে যাবে। সো আই রিকোয়েস্ট টু এভরিওয়ান, দোজ হু আর ইয়ং জেনারেশন অ্যান্ড ফার্স্ট টাইম, ইউ শুড স্টাডি মোর অ্যান্ড মোর, বিকজ ফার্স্ট টাইম হচ্ছে একটা বড় সুযোগ। প্রথমবার ইচ্ছা শক্তি বেশি থাকে, সো এইটাকেও মিস করবেন না, ঠিক আছে। আর সময়ের সাথে সাথে আপনি যদি চাকরি জীবনে আপনি চিন্তা করেন তো, যে এত বছর চাকরি করে অথবা সারা জীবন চাকরি করে আমি একটা র্যাঙ্ক যদি না পাই, মাত্র একটা র্যাঙ্কও যদি না পাই, তাহলে আমি কি চাকরি করলাম? সেগুলো নিয়ে বেশি কিছু বলার নাই। সো আমরা সবাই পড়বো, আরও পড়বো, আরও পড়বো, বেশি পড়বো, বেশি জানবো, পরীক্ষার কাজে সুন্দর করে লিখবো এবং একটা প্রমোশন নিব। তারপর আমরা উই উইল বি এ স্মার্ট অফিসার। সো থ্যাংক ইউ সো মাচ।
কয়জন হাজির হয়েছেন সবাই একটু হাজিরা দেন। আমরা আমাদের ক্লাসটা শুরু করি। বেশি কথা বলার মতো সময় আমাদের কাছে নাই। আমরা পূর্বে ক্লাসটা একটু যাই। বেআইনি সমাবেশ সম্পর্কিত গণশান্তি পরিপন্থী অপরাধ। বেআইনি সমাবেশ সংজ্ঞা আছে কোথায়? 141 ধারায়। বেআইনি সমাবেশ সংগঠিত হতে হলে সর্বনিম্ন কতজন লোকের উপস্থিতি প্রয়োজন? দেখি সবার আগে কমেন্ট কে করতে পারে। প্রশ্ন থাকলো আপনাদের জন্য। তাহলে বেআইনি সমাবেশের 5 বা ততোধিক ব্যক্তি সমাবেশকে, অর্থাৎ 5 বা ততোধিক 5 জন অথবা তার চেয়ে বেশি লোকজনের একটা সমাবেশকে তখন বেআইনি সমাবেশ বলা হবে যখন তারা এই 5টা কাজ করবে। সরকারি কর্মচারীদেরকে ভয়ভীতি দেখাবে, ওই যে সচিবালয়ের সামনে। তারপর সরকারি কর্মচারীদের আইন প্রয়োগে বাধা দান করবে। এইবার গেট ভেঙে ঢুকবে, অর্থাৎ অনধিকার প্রবেশ করবে এবং অপরাধ করবে। এরপর ঢুকে বিভিন্ন অফিস আদালতের সম্পত্তি চুরি করবে, অর্থাৎ 4 নম্বর হচ্ছে সম্পত্তি বল প্রয়োগ করে সম্পত্তি দখল করবে। 5 নম্বর হচ্ছে এবার সেই সিগনেচার নেবে, অর্থাৎ যে কাজ করতে বাধ্য নয়, অপরাধমূলক বল প্রয়োগ বা ভয়ভীতি দেখিয়ে সেই কাজ করতে বাধ্য করবে। 5 বা ততোধিক ব্যক্তি যদি এই 5টা কাজ করে তখন সেটাকে বলবে বেআইনি সমাবেশ। বেআইনি সমাবেশের ইংরেজিটা কি? আনলফুল অ্যাসেম্বলি। এটা আপনারা জেনে নেবেন, আনলফুল অ্যাসেম্বলি। এটা সংজ্ঞা আছে দণ্ডবিধির 141 ধারা। ছত্রভঙ্গের বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের পদ্ধতি কোন আইনের কত ধারায় আছে? দেখি আপনারা কে কমেন্ট করতে পারেন। প্রশ্ন থাকলো আপনাদের প্রতি। তাহলে সংজ্ঞা এইখানে, ছত্রভঙ্গের পদ্ধতি তো এখন আপনারা বলবেন। আর পুলিশ আইনের 30-30-এর শর্টাইপেন ক, 30-এর শর্টাইপেন, অর্থাৎ 30-এর শর্টাইপেন 1-2, শর্টাইপেন ক এর 1-2, পিআরবি 142। এখন যিনি বেআইনি সমাবেশ করবে, বেআইনি সমাবেশের সদস্য হবে, কখন তিনি সদস্য হবে? একটা লোক যদি জানে যে এইখানে একটা বেআইনি সমাবেশ হচ্ছে, অর্থাৎ যে সকল কারণে একটা সমাবেশ বেআইনি সমাবেশ বলে গণ্য হয়, এটা জানার পরেও যদি সেই বেআইনি সমাবেশে কেউ গিয়ে যোগদান করে তখন সে কি হবে? বেআইনি সমাবেশের সদস্য বলে গণ্য হবে। 142। এবার সদস্য যারা, সেই বেআইনি সমাবেশের সদস্য অর্থাৎ বেআইনি সমাবেশে অংশগ্রহণের শাস্তি হচ্ছে 143। 143 কি? বেআইনি সমাবেশে সদস্য হওয়া বা অংশগ্রহণ করা বা যোগদান করার শাস্তি। আপনি যদি বেআইনি সমাবেশে যোগদান করেন তাহলে আপনার শাস্তি 143। এখন যোগদান কিন্তু দুইভাবে করা যায়, একটা নিরস্ত্র, একটা সশস্ত্র, অর্থাৎ খালি হাতে, আর একটা হচ্ছে বিভিন্ন অস্ত্র, মারাত্মক অস্ত্র, সেটা লাঠি, দা, বটি, কুড়াল, অস্ত্রগুলি যে কোনো কিছু হতে পারে। আপনি যদি খালি হাতে বেআইনি সমাবেশে যোগদান করেন 143, আর যদি মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদান করেন তাহলে 144 ধারা। একটা প্রশ্ন করছিলাম, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের পদ্ধতি কোন আইনের কত ধারায় আছে? আপনারা একটু কমেন্ট করেন। তাহলে নর্মালি বেআইনি সমাবেশে অংশগ্রহণের শাস্তি 143,
মারাত্মক অস্ত্র নিয়ে বেআইনি সমাবেশে যোগদান করলে 144। এবার 45 হচ্ছে মাথা মোটাদের জন্য, অর্থাৎ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, সেটা জানার পরেও যদি কেউ সেই বেআইনি সমাবেশে অবস্থান করে, তাহলে 145। নাসির আহমেদ লিখছে ফৌজদারি 128, 29। 28, 29 হবে না, ফৌজদারি হবে 127, 128। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের পদ্ধতি 127, 128। যদি 29, 30 এগুলোও আছে, তবে মূল ধারা দেবেন ফৌজদারি 127, 128। একজনে মাত্র পারতেছে, আর কেউ আপনারা পড়ালেখা পারতেছেন না, খুবই খারাপ। 145 ধারা, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দেওয়ার পরেও যদি কেউ এই সমাবেশে তারপরও যদি ওইখানে অবস্থান করে, তখন 145। এইবারে নর্মাল বেআইনি সমাবেশে আর কাজ হচ্ছে না, জনগণ উগ্র হয়ে গেছে, ইটপাটকেল ছোড়া শুরু হয়েছে, আগুন জ্বালানো শুরু হয়ে গেছে, লাঠিসোঁটা পুলিশের উপর আক্রমণ শুরু হয়ে গেছে, ভাঙচুর শুরু হয়ে গেছে। অর্থাৎ বেআইনি সমাবেশের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, অর্থাৎ তাদের টার্গেট ছিল সচিবালয়ের মধ্যে ঢুকে অর্থমন্ত্রীর কাছ থেকে ফাইলে স্বাক্ষর করিয়ে নেওয়া। এখন যেহেতু তারা পারতেছে না, গেটে, সচিবালয়ের গেটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা বাধা দিচ্ছে, তাই এখন তারা উগ্র হয়ে গেছে, তারা ইটপাটকেল ছোড়া শুরু হয়েছে, গেট ভাঙা শুরু হয়ে গেছে, লাঠিসোঁটা নিয়ে আক্রমণ শুরু হয়ে গেছে। ঠিক তখনই বেআইনি সমাবেশটা আর বেআইনি সমাবেশ থাকবে না, তখন সেটা হয়ে যাবে দাঙ্গা, যেটাকে ইংরেজিতে বলে রায়ট। তাহলে দাঙ্গাটা কখন হয়? বেআইনি সমাবেশ থেকে দাঙ্গা হয়ে যায়। বোঝা গেছে? তাহলে দাঙ্গাটা কখন হবে? বেআইনি সমাবেশের যে উদ্দেশ্য আছে সেটা বাস্তবায়নের জন্য এই সদস্যরা যখন উগ্রতা প্রদর্শন করে, ভাঙচুর শুরু করে, তখন সেটা দাঙ্গায় পরিণত হয়। অর্থাৎ তাহলে দাঙ্গার সংজ্ঞাটা কি হবে? বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে সমাবেশের সদস্যগণ যখন বল বা উগ্রতা প্রদর্শন করে, তখন তাকে দাঙ্গা বলে। 146। আর দাঙ্গার শাস্তি 147। দাঙ্গা দুইভাবে করা যায়, খালি হাতে করা যায়, অস্ত্র সহকারে করা যায়। বেআইনি সমাবেশে দুইভাবে করা যায়, একটা খালি হাতে, একটা মারাত্মক অস্ত্রে সজ্জিত। বেআইনি সমাবেশ খালি হাতেরটা 143, অস্ত্র সহ 144। দাঙ্গা খালি হাতে 147, মারাত্মক অস্ত্রে 148। এই ছিল আমাদের গত ক্লাস। এভাবে নিজে নিজে একটু রিভিশন দিবেন। আমাদের ক্লাসে এই মুহূর্তে আছে মিরাজ শেখ। মিরাজ শেখ একজন খুবই স্মার্ট, ইয়ং, একটা ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান একটা ছেলে, খুবই ভালো ছাত্র। সে খুবই চঞ্চল, খুবই স্মার্ট, খুবই দুর্দান্ত একজন। সে খুবই কনভিন্স করতেও পারে মানুষকে, খুব ভালো আচরণ করে সবার সাথে মেশে।
এই মিরাজ শেখ একটা বিয়ে করলো। তাহলে মিরাজ শেখ নতুন বিয়ে করেছে। আমাদের মিরাজ শেখ নতুন বিয়ে করেছে, এখন সে ভীষণ খুশি। নতুন বিয়ে করছে, সে অনেক কিছু করবে। সে নতুন বিয়ে করেছে, তার ঘরে স্ত্রী এসেছে, এখন সে অনেক খুশি। মিরাজ শেখ তার স্ত্রীর সাথে খুব ভালোভাবেই দিন যাপন করতেছে, সেও খুশি, তার স্ত্রীও খুশি। প্রথম কয়েকদিন সে ঘুমাতে পারে নাই, সে এতটাই উৎফুল্ল, এক্সাইটেড তার সুন্দরী বউকে পেয়ে। এখন মিরাজ শেখ, তাহলে এই মুহূর্তে মিরাজ শেখের পদবিটা কি? মিরাজ শেখ হচ্ছে একজন স্বামী। বুঝবেন, পদবিটা বুঝবেন। মিরাজ শেখ হচ্ছে একজন স্বামী। মিরাজ শেখ বেশ আনন্দে দিন কাটাচ্ছে, সারাদিন ঘুমাচ্ছে, রাতে ঘুমাচ্ছে না। কেন রাতে ঘুমাচ্ছে না এটা আপনারা সবাই জানেন। সে সারাদিনে ঘুমায়, রাতে ঘুমায় না, রাতে সে বউ নিয়ে থাকে। এখন এরকম করতে করতে ভালোই কিছুদিন চলতেছে। মিরাজ শেখ কি এই মুহূর্তে? একজন স্বামী। তাহলে হঠাৎ কিছুদিন পরে তার স্ত্রী তাকে দিচ্ছে না, মানে ভালোবাসা দিচ্ছে না। এতদিন যেভাবে দিয়েছে হঠাৎ দিচ্ছে না। স্ত্রী কি কারণে যেন একটা মনোমালিন্য হয়েছে, এখন সে দিচ্ছে না। এখন না দেওয়ার কারণে মিরাজ শেখ কি করলো? মিরাজ শেখ কি করলো? এখন স্ত্রীকে মারধর শুরু করলো। ভালোবাসা দিবি কিনা বল, ঠিক আছে, মারধর শুরু করলো। মারধর করার পরে এক পর্যায়ে মিরাজ শেখের স্ত্রী তার বিরুদ্ধে মামলা করলো। এই মুহূর্তে মিরাজ শেখের পদবিটা কি বলেন তো? মামলা করার পর মিরাজ শেখের পদবিটা কি হবে? মিরাজ শেখের বিরুদ্ধে মামলা করার পর এখন পদবিটা হয়ে যাবে আসামি। প্রথমে সে কি ছিল? স্বামী। বুঝবেন, যত সময় বউ তাকে দিছে, বা মানে ওইটা আর কি, ভালোবাসা দিছে, দেওয়ার পরে তত সময় সে ছিল স্বামী। যখনই বউ দিচ্ছে না তখন মিরাজ শেখ মারধর করলো, বউ মামলা করে দিল। অর্থাৎ একটা মারধর মানে উগ্রতা প্রদর্শন করলো মিরাজ শেখ। উগ্রতা করার পরেই হয়ে গেল আসামি। তাহলে আসামি কোথা থেকে হলো? স্বামী থেকে আসামি হয়েছে। প্রথমে স্বামী ছিল, যত সময় ভালো ভালো চলছে, নর্মালি চলতেছিল, মিরাজ শেখ চাইতেছে, বউও দিতেছে, ঠিক আছে, ভালোই ভালোবাসা আর কি, ভালোবাসা দিতেছে, তত সময় সে মিরাজ শেখ ছিল স্বামী। কিন্তু যখনই ভালোবাসা দিচ্ছে না, মিরাজ শেখ উগ্রতা প্রদর্শন করলো, বউকে মারধর করলো। এইবারে মামলা দেওয়ার পর মিরাজ শেখ হয়ে গেল আসামি। তাহলে আসামি কোথা থেকে আসে? স্বামী থেকে আসামি আসে। তাহলে দাঙ্গা কোথা থেকে আসে? প্রথমে ভালোই ভালোই তারা বেআইনি সমাবেশে ছিল, বেআইনি সমাবেশ। পরে যখনই সেই বেআইনি সমাবেশে বাধা পাচ্ছে, তারা যেটা চাচ্ছে সেটা পুলিশ করতে দিচ্ছে না, যখনই তারা উগ্রতা প্রদর্শন করলো, বল প্রয়োগ করা শুরু করলো, যে তুই দিবি না কেন, এতদিন দিয়েছ এখন দিবি না কেন, ঠিক তখনই তারা আর বেআইনি সমাবেশ থাকবে না, তারা আর স্বামী থাকবে না। এবার তারা হয়ে যাবে কি? দাঙ্গার সদস্য। এবার হয়ে যাবে কি? স্বামী থেকে আসামি। তাহলে বেআইনি সমাবেশ থেকে কখন দাঙ্গা হয়, এটাকে আমরা মিরাজ শেখের মাধ্যমে বুঝতে পারলাম। যখনই সে উগ্রতা প্রদর্শন করলো, বউকে মারধর করা শুরু করলো, তখনই আসামি। ঠিক তেমন বেআইনি সমাবেশ যত সময় শান্তভাবে চলছিল, ঠিক আছে, যখনই তারা মারমুখী হয়ে গেল,
তখন সেটা আর বেআইনি সমাবেশ থাকবে না, সেটা হয়ে যাবে দাঙ্গা। আপনারা সবাই দাঙ্গার যে বেসিক ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন কিনা? সবাই একটু কমেন্ট করেন, আর মিরাজ শেখ একটু কমেন্ট করেন প্লিজ, আপনি বুঝতে পারছেন কিনা দাঙ্গা ব্যাপারটা? ইয়েস, জি স্যার, খুব ভালোভাবে বুঝতে পারছি। এই আইন আর কখনো ভোলা যাবে না। ইয়েস ভাই, দেখেন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যেন ধারাগুলো মনে থাকে, সেটা আমরা যত উদাহরণ দিয়ে যেভাবে আমরা পারি, দরকার হলে আমরা নটি গল্প বলে সেইভাবে মুখস্থ রাখবো। আমাদের দরকার আইনের ধারাগুলো আয়ত্ত করা। সো কেউ সিরিয়াসলি নেবেন না, আমরা মজায় মজায় আইন শিখব। তবে মিরাজ শেখের মতো কেউ অধৈর্য হয়ে যাবেন না, ঠিক আছে? একটু সময় না পাইলেই অধৈর্য হবেন না, আপনারা একটু ধৈর্য রাখবেন। সো থ্যাংক ইউ সবাইকে। এভাবে আমরা মজায় মজায় আইন শিখব। ভালো লাগে না ব্যাপারটা? ব্যাপারটা সুন্দর না? আপনার বেআইনি সমাবেশ থেকে দাঙ্গা, এই জায়গা থেকে একটা এমসিকিউ আসবে, সেই জন্য এই গল্পটা বলা। আপনি আটকে যেতে পারেন যে কখন কিভাবে দাঙ্গা হয়ে গেল, বা দাঙ্গার যে বেসিক ফর্মটা, হ্যাঁ, এটা আমরা জেনে রাখলাম। তাহলে বেআইনি সমাবেশে দুইভাবে করা যায়, একটা খালি হাতে, একটা অস্ত্র সহকারে। দাঙ্গাও কিন্তু দুইভাবে করা যায়, একটা খালি হাতে, একটা অস্ত্র সহকারে। এইবার আমরা 149 ধারা পড়ব। এত সময় যে বেআইনি সমাবেশ বা দাঙ্গা হচ্ছে সচিবালয়ের সামনে, এইখানে যদি কোনো একটা অপরাধ হয়ে যায়, এই দাঙ্গা বা বেআইনি সমাবেশের যে উদ্দেশ্য তারা হাসিল করতে গিয়ে যদি কোনো একটা অপরাধ হয়ে যায়, সেই অপরাধের জন্য এই বেআইনি সমাবেশে যতজন লোক ছিল সবাই সমানভাবে দায়ী থাকবে। অর্থাৎ মনে করেন 100 জন লোক বেআইনি সমাবেশ করছে, সেখানে কি করছে, একজন পুলিশকে মেরে ফেলছে। এখন প্রত্যক্ষভাবে মনে করেন 3 জন লোকে বা 5 জন লোকে পুলিশকে মেরে ফেলছে। এখন কি শুধু এই 5 জন লোকই কি শাস্তি পাবে? না, যে কয়জন লোক বেআইনি সমাবেশে ছিল তারা প্রত্যেকে দোষী হবে, প্রত্যেকে। তাহলে আজকে জেনে রাখেন 149 ধারা অনুযায়ী বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে যদি কোনো একটা অপরাধ হয়ে যায়, তাহলে যতজন লোক বেআইনি সমাবেশের সদস্য ছিল প্রত্যেকে দোষী হবে। তাহলে যদি বেআইনি সমাবেশকালে সমাবেশের সদস্য কর্তৃক মনে করেন একটা খুন হইল, তাহলে খুনের শাস্তি 302, তার সাথে অবলিক আসবে এই 149 ধারা। কারণ 149 ধারা বলছে প্রত্যেকে দোষী। আপনারা কি বুঝতে পারছেন 149 ধারা?
অর্থাৎ একটা অপরাধ যদি সংগঠিত হয় বেআইনি সমাবেশকালে, তাহলে যে কয়জন সদস্য থাকবে সবাই দোষী। তবে সবার বিরুদ্ধে দোষ প্রমাণ করতে হলে কিছু জিনিস ক্লিয়ার করতে হবে। যেমন আপনি একজনকে, আপনার বাড়িতে চুরি হয়েছে, আপনি একটা লোককে সন্দেহ করতেছেন, এখন তাকে সঠিকভাবে সন্দেহ অথবা তার বিরুদ্ধে মামলা, তাকে এজাহারভুক্ত আসামি করতে হলে আপনার কিছু বিষয় নিশ্চিত হইতে হবে যে এই লোকটা আপনার বাড়িতে চুরি করতে গিয়েছিল কিনা, এই লোকটা চুরি করেছিল কিনা, এই লোকটাই চুরি করেছিল কিনা, এরকম সেরকম 149 ধারায় সকলের বিরুদ্ধে চার্জ আনতে হইলে কিছু বিষয় প্রমাণ করতে হবে। যে প্রথমে প্রমাণ করতে হবে একটা বেআইনি সমাবেশ হয়েছিল কিনা, এরপরে আপনি এই আসামি এই বেআইনি সমাবেশের সদস্য ছিল কিনা, কমন তার বিরুদ্ধে যে আপনি শাস্তি দিবেন কেন, সে সদস্য ছিল কিনা। তারপর আসামি ওই অপরাধ অনুষ্ঠানের সময় ওইখানে ছিল কিনা, এই আসামি সমাবেশের উদ্দেশ্যের কথা জানতেন কিনা, এবং এই সমাবেশে একটা অপরাধ অনুষ্ঠিত হয়েছিল কিনা, এরকম কয়েকটা বিষয় প্রমাণ করতে হবে। 149 জেনে রাখেন, বেআইনি সমাবেশকালে যদি কোনো একটা অপরাধ হয়, সেই অপরাধের জন্য প্রত্যেক সদস্য দোষী হবে। এখন 150 ধারা, মাঝে মাঝে আমরা দেখি যেমন রাজনৈতিক যে ব্যাপারগুলা, রাজনৈতিক একটা জনসমাবেশ হবে, সেখানে বিভিন্ন গ্রামগাঁয়ে বাস অথবা গাড়ি পাঠাই দেওয়া হয়, সবার খাবারের ব্যবস্থা করা হয়, অর্থাৎ লোকজনকে টাকা দিয়ে আনা হয় সমাবেশে বেশি লোক দেখানোর জন্য। হ্যাঁ, তো এরকম বেআইনি সমাবেশের উদ্দেশ্যে আপনি যদি লোকজন ভাড়া করেন, অর্থাৎ একটা বেআইনি সমাবেশ করবেন, সেই উদ্দেশ্যে মনে করেন বরিশালের নতুল্লাবাদে একটা বেআইনি সমাবেশ করবেন একটা বিষয় নিয়ে, বাস মালিক সমিতিরা একটা সমাবেশ করবে যেটা আইনে অনুমোদিত না, অর্থাৎ আইন অমান্য করে একটা সমাবেশ করবে। তো সেখানে তারা কি করলো, বিভিন্ন লোকজন ভাড়া করে নিয়ে আসলো, দূর দূরান্ত থেকে ফোন করে যে তোরা আয়। আপনি যদি বেআইনি সমাবেশের উদ্দেশ্যে লোকজন ভাড়া করেন তাহলে 150, আর এই ভাড়াটি যাদেরকে ভাড়া করে আনলেন তাদেরকে আপনি থাকতে দেবেন না, খাইতে দেবেন না, মানে তাদেরকে আশ্রয় দেবেন। তাহলে তাদেরকে যদি আশ্রয় দেন তাহলে 157। প্রথমে যদি ভাড়া করেন 150 ধারা অপরাধ, তাদেরকে আশ্রয় দেন তাহলে 157, আর যারা ভাড়াটিয়া হয়ে আসবে অর্থাৎ ভাড়াটিয়া হবে যারা, তাদের শাস্তি 158। এই লোকজন ভাড়া করার বিষয়ে 3টা ধারা আছে। প্রথমে যিনি ভাড়া করবেন তার শাস্তি 150। তারপর এই ভাড়াটিয়া লোকদের যিনি আশ্রয় দিবেন তার শাস্তি 157, আর যিনি ভাড়াটিয়া হবেন তার শাস্তি 158। 3টে ধারা আমরা শিখে ফেললাম। তাহলে এরকম যদি প্রশ্ন আসে, বেআইনি সমাবেশের উদ্দেশ্যে ভাড়াটিয়া অর্থাৎ ভাড়া করা লোকদের আশ্রয় প্রদানের শাস্তি দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে? কত ধারায় আছে? 157 ধারা।
তাহলে প্রথমে বেআইনি সমাবেশের উদ্দেশ্যে ভাড়া করবেন, ভাড়া করলে যে ভাড়া করবে তার 150 ধারা অপরাধ, আর যে তাদেরকে আশ্রয় দেবে তার 157, আর যে ভাড়াটিয়া হয়ে আসবে তার হচ্ছে 158। সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? 150, 57, 58। তাহলে এইবার আমরা তো দেখি প্রতিদিন ঢাকা শহরে একটা না একটা বেআইনি সমাবেশ হয়, পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে বা বল প্রয়োগ করে। তখন এই জনগণ বা এই পাবলিক অথবা এই বেআইনি সমাবেশের সদস্যগণ সেই যে পুলিশের উপর যে আক্রমণ করে, তারা তো পুলিশের উপর আক্রমণ করে, পুলিশকে মারে অথবা ইটপাটকেল ছোড়ে, বিভিন্নভাবে আক্রমণ করে। তাদের কি কোনো অপরাধ হবে? তাদের জন্য কি আইনে কোনো ধারা আছে? বুঝলাম না, তারা যে এইগুলা করবে তাদের জন্য কি কোনো ব্যবস্থা নাই আইনে? তাহলে এই আইন পরে হবে কি, মানে কি হবে? আমি পুলিশ, আমার কাজ হচ্ছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা, তার বিরুদ্ধে বল প্রয়োগ করা বিধিবিধান সাপেক্ষে। তো আমার উপর যদি পাবলিক আক্রমণ করে, এজন্য কি আইনে কোনো ধারা নাই? সেজন্য একটা ধারা আছে, 152 ধারা। দুঃখিত, কারেন্ট চলে গেছে, সবাই একটু অপেক্ষা করেন। তাহলে 152 ধারা সবাই একটু দেখেন। অর্থাৎ এই দাঙ্গা অথবা বেআইনি সমাবেশ দমনকালে সরকারি কর্মচারীকে যদি কেউ আক্রমণ করে বা বাধা দান করে, তাদের শাস্তি হবে 152 ধারা। দাঙ্গা অথবা বেআইনি সমাবেশ দমনকালে যখন আপনি বল প্রয়োগ করবেন, দমন করতে যাবেন, দমন করার কালে যদি সেই পাবলিকেরা আপনাকে আক্রমণ করে বা বাধা প্রদান করে, তাহলে হবে 152 ধারায় অপরাধ। এবার আজকে আমরা লাস্টের দুইটা ধারা পড়ব, 159 এবং 160 ধারা। তাহলে আমাদের ক্লাস শেষ। 159 ধারা বলছে মারামারি। এই মারামারিটা আবার কি? মারামারি, মারামারি থেকে একটা এমসিকিউ আসবে। আমরা এতদিন শুনেছি মারামারি মারামারি, এটার ইংরেজি হচ্ছে অ্যাফ্রে, AFFRAY, অ্যাফ্রে। তাহলে মারামারির আইন অনুযায়ী একটা সংজ্ঞা আছে। এখানে সংজ্ঞাটা এরকম, টেকনিক্যাল কিছু সংখ্যার খেলা। যেমন বেআইনি সমাবেশে একটা এমসিকিউ দিল যে বেআইনি সমাবেশ হতে হলে সর্বনিম্ন কতজন সদস্য প্রয়োজন বা কতজন লোক প্রয়োজন? সর্বনিম্ন 5 জন। একটা ডাকাতি অনুষ্ঠিত হতে হইলে সর্বনিম্ন কতজন লোক প্রয়োজন? সর্বনিম্ন 5 জন। 5 জন না হইলে ডাকাতি হবে না, 5 জনের নিচে হইলে হবে দস্যুতা। সবকিছুতে একটা সংখ্যার খেলা। তাই মারামারিতে একটা সংখ্যা আছে, 2 বা ততোধিক। মারামারি করতে হলে সর্বনিম্ন 2 জন লোক লাগবে। ওই কাজ করতে হইলেও সর্বনিম্ন যেমন 2 জন লোক লাগে, মিরাজ শেখ,
যেরকম করেছে, তাই মারামারি করতেও ওই কাজের মতো সর্বনিম্ন 2 জন লোক লাগবে। একলা একলা যেমন ওই কাজটা করা যায় না, তেমনি মারামারি করাও একলা একলা যায় না। তাহলে এবার সংজ্ঞাটায় আসেন, সবাই একটু ঠান্ডা মাথায় শোনেন। 2 বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য স্থানে ঝগড়া করে গণশান্তি ভঙ্গ করলে তাকে মারামারি বলে। মারামারির মধ্যে অনেক কিছু আছে, যেমন প্রথমে 2 বা ততোধিক ব্যক্তি হতে হবে, প্রকাশ্য স্থানে হইতে হবে। আপনি যদি আপনার স্ত্রীর সাথে ওই যে ঘরের ভিতরে, সেই বাসর ঘরের মধ্যে কেউ জানে না, শোনে না, দেখে না, সেখানে যদি করেন সেটা মারামারি হবে না। 2 বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য স্থানে, প্রথমে 2 বা ততোধিক ব্যক্তি, পরে প্রকাশ্য স্থানে ঝগড়া করে গণশান্তি ভঙ্গ করলে তাকে মারামারি বলে। আপনি যে ঝগড়া করবেন তাতে গণশান্তি, মানুষের একটু সমস্যা তৈরি হতে হবে, জনগণের একটু শান্তি ভঙ্গ হইতে হবে, তখন তাকে মারামারি বলে। তাহলে মারামারির সংজ্ঞাটা সবাই জেনে নেবেন। কয়জন ব্যক্তি লাগবে? 2 বা ততোধিক। কোথায় হতে হবে? বদ্ধ ঘরে না, প্রকাশ্য স্থানে হতে হবে। আর গণশান্তি যদি ভঙ্গ হয় তখন তাকে মারামারি বলে। মারামারির শাস্তি 1 মাস কারাদণ্ড, 100 টাকা জরিমানা। আমাদের কারেন্ট চলে গেছে, লাইটেও চার্জ নেই, সো বেশি সময় ক্লাস করা সম্ভব হবে না। তাহলে আজকে আমরা পড়লাম কত কত? 149 বেআইনি সমাবেশকালে বা বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নকালে কোনো একটা অপরাধ যদি হয়, যে কোনো একটা অপরাধ হইলে, তাহলে বেআইনি সমাবেশের যত সদস্য ছিল প্রত্যেকে শাস্তি পাবে, প্রত্যেকে দোষী হবে। 149। এবার 150-এ বেআইনি সমাবেশের উদ্দেশ্যে লোকজন ভাড়া করলে শাস্তি, 157-তে তাদের আশ্রয় দিলে শাস্তি, 158 যারা ভাড়াটিয়া হয়ে আসবে তাদের শাস্তি। আর 159 হচ্ছে 2 বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য স্থানে ঝগড়া করে গণশান্তি ভঙ্গ করলে তাকে মারামারি বলে। মারামারির শাস্তি 1 মাস কারাদণ্ড আর 100 টাকা জরিমানা। সবাই কি 160 পর্যন্ত বুঝতে পারছেন? আগামীকাল আমরা ঘুষ অর্থাৎ সরকারি কর্মচারী কর্তৃক যে ঘুষ নেওয়া হয় সেই ঘুষের চ্যাপ্টার পড়ব। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আপনারা সবাই আগামী ক্লাসে থাকবেন। আমি একটু পূর্বের কয়েকটা ক্লাসে যা পড়াইছি তা 2-3 মিনিটের মধ্যে রিভিশন দেব। আপনারা আমার সাথে সাথে রিভিশন দিবেন এবং নিজেকে যাচাই করবেন আপনার আগের ধারাগুলো মনে আছে কিনা। আমি 76 ধারা থেকে 160 ধারা পর্যন্ত এই পেনাল কোডের এখন রিভিশন দিব। 76 থেকে 160 আপনার সবাই আমার সাথে সাথে মনে মনে বলবেন। আপনি শান্তভাবে বসেন। আজকে আপনার আর কোনো পড়ালেখা নাই, এখন শুধু আপনি শুনবেন, চোখ বন্ধ করে আমার সাথে সাথে বলবেন। আচ্ছা, আমরা যা পড়ি অল্প একটু পড়লাম, কিন্তু যেটা পড়ি এটা যদি মনে না থাকে তাহলে তো লাভ নাই ভাই। এমনভাবে পড়বো আমরা অল্প অল্প করে আগাবো, কিন্তু এটা যেন মনে থাকে, প্লিজ মনে থাকে। আপনাকে যদি কেউ প্রশ্ন করে, এখন হঠাৎ একটা এমসিকিউ একদম ছুঁড়ে মারলো, দণ্ডবিধির 100 ধারা অনুযায়ী দেহের ক্ষেত্রে আত্মরক্ষা অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায় কয়টি শর্ত অনুযায়ী? কয়টি শর্ত অনুযায়ী দেহের ক্ষেত্রে অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়?
তাহলে আপনি দেখি তো কে অ্যান্সার করতে পারে। একজনে অ্যান্সার করেন তো, কয়টি শর্তের ক্ষেত্রে আপনি মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন দেহ রক্ষার ক্ষেত্রে? মৃদুল বিশ্বাস শম্ভু, দাদা কি হচ্ছে দাদা, 5টি পাইলেন কোথায় আপনি? এই যে আপনারা ছোট প্রশ্ন করলেও পারেন না, তাহলে আপনি কি পড়েন বলেন? শেখ হৃদয়, থ্যাংক ইউ সো মাচ। মৃদুল বিশ্বাস শম্ভু এবারও হয় নাই। প্রিন্স হৃদয়, 6টি ক্ষেত্রে। আমরা কি পড়ছিলাম? মিরাজ শেখ, দেহের ক্ষেত্রে 6টি ক্ষেত্রে আপনি পারবেন, আর সম্পত্তি রক্ষার ক্ষেত্রে 4টা পয়েন্টের ক্ষেত্রে আপনি পারবেন। ধ্রুবরাজ, দাদা কারেকশন ইয়োর সেলফ। ওই যে পড়ছিলাম যে এরূপ, অর্থাৎ মৃত্যুর উদ্দেশ্যে আক্রমণ করলে, গুরুতর জখমের উদ্দেশ্যে আক্রমণ করলে মৃত্যু, গুরুতর জখম, ধর্ষণের উদ্দেশ্যে আক্রমণ করলে, অপ্রকৃত কামলালসের উদ্দেশ্যে আক্রমণ করলে, মনুষ্য হরণের উদ্দেশ্যে আক্রমণ করলে, অবৈধ আটকের উদ্দেশ্যে আক্রমণ করলে। এই দেখেন 6টা পয়েন্ট। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার চ্যাপ্টার আমি 2 দিন পড়াইছি, 2 দিন একটা চ্যাপ্টার, একই ধারা 2 দিন পড়াইছি, 2 ক্লাস নিয়েছি। সেটা যদি এখন না পারেন, আর সম্পত্তি রক্ষার ক্ষেত্রে 4টা, দস্যুতা, রাত্রিবেলা অপথে গৃহপ্রবেশ, তাবু জাহাজ, ঘরবাড়িতে আগুন লাগাইলে, আর এরূপ অবস্থায় চুরি যা প্রতিহত না করলে মৃত্যু বা গুরুতর জখম হইতে পারে। কেউ যায়েন না, আমরা একটু রিভিশন দেই, তাহলে আমাদের মনে থাকবে। মাত্র সর্বোচ্চ 3-4 মিনিট। যারা যারা সম্মানী দিয়েছেন, থ্যাংক ইউ। আপনাদের আশেপাশে আগে যারা আইন পড়তো, আমার ক্লাস করতো, তাদেরকে সর্বশেষ একবার একটু বলবেন যে যারা যারা সম্মানী দেবে তাদের নিয়ে আগামীকাল 5 তারিখে নতুন গ্রুপ খোলা হবে। তারপর শুধুমাত্র তাদেরকে নিয়ে নতুন করে ক্লাস করা হবে, বাকি লোকদের বাদ দিয়ে দেওয়া হবে। সো কেউ যদি চায় আগামীকালের মধ্যে সম্মানী দিলে শেষে গ্রুপে থাকতে পারবে। আর আমি এটাই মনে করব, ওই লোকগুলোই সম্মানী দিতেছে যাদের পড়ার আগ্রহ আছে এবং যারা পদোন্নতি পেতে চায়। আপনি যেখানে একটা জিনিস টাকা খরচ করে ক্রয় করেন বা পড়েন, সেটার প্রতি আপনার ভালোবাসা থাকে, আগ্রহ থাকে, আর যেটা আপনি ফ্রি পান সেটা কিন্তু আপনার গুরুত্ব থাকে না। সেই 200 টাকা ম্যাক্সিমাম স্যারেরা এখন 700 টাকা করে পড়ায়, 700। আমি 3 মাস মানে প্রায় 4 মাস পড়াইলে যে টাকা দেওয়া লাগবে, অন্যান্য স্যারদের আপনি 1 মাসে সেইটা দেওয়া লাগবে। প্লিজ তাদেরকে আশেপাশে সবাইকে বলবেন, আর আপনারা যা সম্মানী না দিয়েছেন দিবেন। মিরাজ শেখ, তোমার দায়িত্ব হচ্ছে কনস্টেবল 859 জাহিদ হোসেন নতুন বিয়ে করেছে, তাকে তুমি বলবা সে যদি পড়তে যায় সে যেন সম্মানী দেয় এবং পড়ালেখার প্রতি যেন সে একটু আগ্রহী হয়। এখন 76 থেকে 160 ধারা রিভিশন দেব, সবাই ঠান্ডা মাথায় শোনেন, আমার সাথে সাথে বলেন, নিজেকে যাচাই করেন। পেনাল কোড ধারা 76, সাধারণ ব্যতিক্রমের প্রথম ধারা, আইন বলে বাধ্য বা নিজেকে আইন বলে বাধ্য বলে বিশ্বাসকারী ব্যক্তির কার্য। সেই আইন বলে বাধ্য হয়ে যদি কোনো কাজ করতে গিয়ে যদি কোনো অপরাধ হয়ে যায়,
সেটা অপরাধ বলে গণ্য হবে না। থ্যাংক ইউ। সৈনিক অথবা কনস্টেবল তার ঊর্ধ্বতন অফিসার নির্দেশে গুলি চালাইলে সেখানে কেউ মারা গেলেও সেই সৈনিক অথবা কনস্টেবল অপরাধ হবে না, কারণ সে আইন বলে বাধ্য। আর ৭৯ ধারা হচ্ছে আইন সমর্থিত, অর্থাৎ এটা পাবলিকদের জন্য ধারা, যে পাবলিকের এমন কোন একটা কাজ করছে সে মনে করতেছে আইন এটাকে সমর্থন করবে। ৮০ ধারা যথাযথ সতর্কতা যত্ন সহকারে কোনো কাজ করার পরেও, অর্থাৎ চারিদিকে সবকিছু ব্যারিকেড দিয়ে সবকিছু ঠিকঠাক মেনটেন করে সমস্ত সতর্কতা অবলম্বন করে একটা কাজ করার পরেও যদি সেখানে একটা অপরাধ সংঘটিত হয় সেটা অপরাধ বলে গণ্য হবে না। ৮২ ধারা ৯ বছরের কম বয়স্ক শিশুর কোনো কাজ অপরাধ হবে না, তবে ৯ বছরের কম বয়স্ক শিশুকে দিয়ে যদি কেউ অপরাধ করায় তাহলে যে অপরাধ করাইছে তার শাস্তি হবে। ৮৩ ধারা ৯ বছরের একটু বেশি ১২ বছরের কম অপরিণত বুদ্ধি সম্পন্ন, অর্থাৎ যে ভালো মন্দ বোঝে না, বয়স হয়েছে কিন্তু বোঝে না, সেরকম যদি প্রমাণিত হয় তাহলে সে অপরাধ করলে অপরাধ হবে না। আর যদি প্রমাণিত হয় যে হ্যাঁ বুঝে শুনে করছে তাহলে অপরাধ হবে। ৮৪ ধারা পাগল ব্যক্তি অপ্রকৃতিস্থ ব্যক্তির কোনো কাজ অপরাধ বলে গণ্য হবে না। ৮৫ ধারা অনিচ্ছাকৃত প্রমত্ততা হয়ে, মাতাল হয়ে বা দিকবিদিক হারিয়ে যদি কেউ অনিচ্ছাকৃতভাবে, অর্থাৎ কেউ তাকে মাতাল করলো কোনো কিছু মিশিয়ে খাইয়ে, সে তো ইচ্ছা করে এটা করে নাই, তাহলে সে অপরাধ করলে অপরাধ হবে না। ৮৬ ধারায় যদি এইটা আবার ইচ্ছাকৃত প্রমত্ত হয়ে নিজে নিজে এমন একটা করলো যে আমি ইচ্ছা করে মাতাল হব, পরে ওই কাজটা করে ফেলবো। মনে করেন নাসের আহমেদ, তার বাড়ির পাশে একটা ভাবি আছে, সে খুব ভাবিদেরকে পছন্দ করে, শ্রদ্ধা করে, খুবই সম্মান করে, ভাবিদের দেখলে তার খুব ভালো লাগে, ভাবিদের তার যত্ন করতে ইচ্ছা করে ভীষণ, ভাবি আপনাকে যত্ন করতে পারলে আমি খুবই খুশি হতাম। এই নাসির আহমেদ তার পাশের বাসায় নতুন ভাবি এসেছে, তাকে সে যত্ন করতে চায়। যত্ন করতে চায় বলতে আবার ওইগুলো না, মানে অন্যভাবে, যে আমি শুধু ভাবিকে একটু একটু আলিঙ্গন করতে চাই, আর কিছু না, যাব ভাবির কাছে একটা আলিঙ্গন করব, আমি খুশি চলে আসব। নাসির আহমেদ কি করলো, সে কোল্ড ড্রিঙ্কসের সাথে কিছু একটা মিশাইছে, নিজে নিজেই মিশিয়ে সে প্ল্যান করলো আমি এটা খাবো, খাওয়ার পরে তো আমি একটু হালকা একটু মাতালের মতো হয়ে যাব, তারপর গিয়ে ভাবিকে একটু আলিঙ্গন করে চলে আসব। যখনই আমার বিরুদ্ধে অভিযোগ আনা হবে তখন আমি আদালতে দাঁড়িয়ে বলবো, ইওর অনার, যে সময় আমি এই কাজটা করেছিলাম তখন আমি তো প্রমত্ত অবস্থায় ছিলাম, আমাকে কি যেন কি খাওয়াইছে গোপনে, আমি জানিও না, তারপর আমি কেমন যেন হয়ে গেছে, আমার মাথায় কাজ করে নাই, আমি যে কখন ভাবিকে আলিঙ্গন করেছি আমি নিজেও টের পাইনি। তার মানে নিজে নাটক সাজিয়ে ভাবিকে আলিঙ্গন করা, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে প্রমত্ত হয়ে যদি নাসির আহমেদ ভাবিকে আলিঙ্গন করে, অর্থাৎ কোনো অপরাধ করে, তাহলে সে এই ধারায় রেহাই পাবে না। তাহলে ৮৬ ধারায় কি জানলাম আমরা, ভাবিকে আলিঙ্গন ইচ্ছাকৃতভাবে যদি করা হয় তাহলে সেটা অপরাধ বলে গণ্য হবে না। আশা করি নাসির আহমেদ আপনি এই কাজ করবেন না। এবারে ৮৮ ধারা সম্মতি সহকারে, 3টা কাজ। কাউকে মৃত্যু ঘটানোর ইচ্ছা নাই, মৃত্যু ঘটানোর ইচ্ছা ব্যতি রেখে কি সম্মতি সহকারে উপকার করতে বা মঙ্গল করার জন্য কোনো কাজ করতে গিয়েও যদি মৃত্যু বা অপরাধ ঘটে যায় সেক্ষেত্রে সেটা অপরাধ বলে গণ্য হবে না। আর ৯২ ধারা হচ্ছে একই, সেটা হচ্ছে সম্মতি ব্যতি রেখে, অর্থাৎ মৃত্যু ঘটানোর অভিপ্রায় ব্যতি রেখে, সম্মতি ব্যতি রেখে এবং উপকার করতে গিয়ে কোনো কাজ
করার ফলে যদি কোনো অপরাধ সংঘটিত হয় সেক্ষেত্রে অপরাধ বলে গণ্য হবে না। এবারে হচ্ছে 90 ধারা। এমনভাবে আপনি কোনো লোকের কোনো কাজে সম্মতি আদায় করলেন যে সম্মতি আসলে সে জেনে শুনে বুঝে বা সঠিক বিচার বিবেচনায় দেয় নাই, সে স্বাভাবিক অবস্থায় দেয় নাই। আপনি হয় তাকে ভয়ভীতি দেখাইছেন বা যে কোনো ভ্রান্ত ধারণার ফলে যদি আপনি কারো সম্মতি আদায় করেন, সেই সম্মতি বলে গণ্য হবে না। 94 ধারা। 94 ধারায় আছে যে কাজ করতে বাধ্য করা হয়, মৃত্যুর ভয় দেখিয়ে কোনো কাজ বাধ্য করা হলে ওই কাজ আপনি করার ফলে যদি অপরাধ হয় তাহলে আপনার অপরাধ হবে না, আপনি রেহাই পাবেন। কেন? কারণ আপনাকে মৃত্যু ভয় দেখানো হয়েছে। তবে আপনাকে মৃত্যু ভয় দেখানো হলেও আপনি 2টা কাজ করতে পারবেন না, কাউকে মারতে পারবেন না এবং দেশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী কোনো কিছু করতে পারবেন না। তাহলে আবার 94তে রেহাই পাবেন না। এই 2টা বাদে যা কিছু করবেন তাহলে আপনি বাধ্য হয়ে করলে রেহাই পাবেন। 95 সামান্য ক্ষতিকারক কার্য। এখানে কি আছে? 95 ধারা সামান্য ক্ষতিকারক কার্য। বিপি শফিকুল ইসলাম, একটা এমসিকিউ আসলো ডিটেলস আকারে যে বিপি শফিকুল ইসলাম তার প্রাক্তন প্রেমিকাকে একটা কিস করলো, জনসমক্ষে তার প্রাক্তন প্রেমিকাকে একটা কিস করলো। এক্ষেত্রে বিপি শফিকুলের অপরাধটা দণ্ডবিধির কত ধারায় পড়বে? তাহলে এটা কি একটা সামান্য একটা ক্ষতিকারক কার্য, তাহলে সেটা দণ্ডবিধির 95 ধারায় যাবে। 96 থেকে 106 স্পেশাল এক্সেপশন, অর্থাৎ বিশেষ ব্যতিক্রম। বিশেষ ব্যতিক্রম 96, 97 আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কাকে বলে? 98 পাগলের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। 99তে শর্ত দেওয়া হয়েছে। এই 4টা শর্ত আপনারা মুখস্থ রাখবেন, হালকা শর্টকাটে মনে রাখবেন। আর 100 ধারায় দেহ রক্ষা করতে গিয়ে, আপনি নিজের বা অন্যের দেহ রক্ষা করতে গিয়ে 6টি ক্ষেত্রে কারো মৃত্যু ঘটাইতে পারবেন। মৃত্যুর উদ্দেশ্যে আক্রমণ করলে, গুরুতর জখমের উদ্দেশ্যে আক্রমণ করলে, দর্শনের উদ্দেশ্যে আক্রমণ করলে, অপ্রকৃত কামলালসের উদ্দেশ্যে আক্রমণ করলে, মনুষ্য হরণের উদ্দেশ্যে আক্রমণ করলে, অবৈধ আটকের উদ্দেশ্যে আক্রমণ করলে। এই 6টা আক্রমণ যদি আপনার বা অন্যের কোনো দেহের উপরে হয় তখন আপনি তাকে মৃত্যু ঘটাইতে পারবেন। আর এই 6টা বাদে যদি অন্য কোনো আক্রমণ হয় আপনার দেহের উপরে, তখন 101 ধারা মোতাবেক আপনি মৃত্যু বাদে অন্য কিছু ঘটাইতে পারবেন। 102 আত্মরক্ষা অধিকারের আরম্ভ স্থিতিকাল। 103 ধারা সম্পত্তি রক্ষার ক্ষেত্রে 4টা: দস্যুতা, রাত্রিবেলা অবাধে গৃহপ্রবেশ, তাঁবু, জাহাজ, ঘরবাড়িতে আগুন লাগাইলে, 4 এমন অবস্থায় চুরি যাতে মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনা রয়েছে। এই 4টা ক্ষেত্রে সম্পত্তির উপর আক্রমণ বা সম্পত্তি ছিনাই নেওয়ার ক্ষেত্রে আপনি এই 4টা বিষয় যদি ঘটে তাহলে সেক্ষেত্রে আপনি মৃত্যু ঘটাইতে পারবেন। আর এই 4টা বাদে অন্য কোনোভাবে সম্পত্তি ছিনাই নেওয়ার ক্ষেত্রে কিছু হইলে 104 আপনি মৃত্যু বাদে অন্য কিছু ঘটাইতে পারবেন। 105 আরম্ভ এই স্থিতিকাল। 106তে মারাত্মক আক্রমণের বিরুদ্ধে, অর্থাৎ নিরপরাধ ব্যক্তির ক্ষতি হবে তারপরেও মারাত্মক আক্রমণের বিরুদ্ধে কি আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। 107 সহায়তা, 108 দুষ্কর্মের সহায়তা, 109তে এমনভাবে সহায়তা, এমন কোনো কার্যে যেই সহায়তার শাস্তি দণ্ডবিধি অন্য কোনো ধারায় নাই, সেক্ষেত্রে 109 ধারা আসবে। 110 একটা কাজ করতে বলছে, যে অভিপ্রায়ে যাকে সহায়তা করেছে সে যদি ভিন্ন অভিপ্রায়ে করে তাহলে যে সহায়তা করেছিল তার শাস্তি। 111 একটা কাজ যে কাজটা করতে বলছে সে যাকে সহায়তা করেছে সে যদি ভিন্ন আর একটা কাজ করে সেক্ষেত্রে সহায়তাকারীর শাস্তি।
112 একটা কাজ করতে বলছে, করছে 2টা কাজ। এক্ষেত্রে যদি এটা অবশ্যম্ভাবী পরিণতি হয় তাহলে 2টা কাজেরই শাস্তি সহায়তাকারী পাবে, আর যদি অবশ্যম্ভাবী পরিণতি না হয় তাহলে পাবে না। 113 অল্প ক্ষতি করতে বলা হয়েছে কিন্তু বেশি ক্ষতি করে ফেলছে, সেক্ষেত্রে সহায়তাকারীর দায়িত্ব। 114 উপস্থিত থেকে সহায়তা করলে তিনি মেইন অপরাধীর মতো অপরাধী হবে। 115 মৃত্যু বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধে সহায়তা করছে কিন্তু অপরাধটা যদি সংগঠিত না হয় তাহলেও শাস্তি। আর 116 কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তা করছে, অপরাধটা সংগঠিত না হলেও শাস্তি। আর এইটা যদি কোনো সরকারি কর্মচারী করে তাহলে তার শাস্তি হবে অর্ধেক। 117 জনসাধারণ বা 10 বা ততোধিক ব্যক্তিকে দিয়ে কোনো অপরাধে সহায়তা করেন তাহলে শাস্তি। 118 মৃত্যু বা যাবজ্জীবন দণ্ডনীয় অপরাধের ষড়যন্ত্র গোপন করে রাখলে বা মিথ্যা তথ্য দিলে 118। 120 কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের ষড়যন্ত্র গোপন করে রাখলে 120 ধারা। আর মাঝখানে 119 হচ্ছে সরকারি কর্মচারী কর্তৃক কোনো অপরাধের ষড়যন্ত্র গোপন করে রাখার শাস্তি, যেটা নিবারণ করা তার কর্তব্য ছিল। 121 বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যুদ্ধ ঘোষণার উদ্যোগ, যুদ্ধ ঘোষণায় সহায়তা, এই 3টা করলে শাস্তি 121। 122 বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য লোকজন, অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, এই 3টা জিনিস যদি কেউ সংগ্রহ করে তার শাস্তি। 124 রাষ্ট্রদ্রোহ, কোনো ব্যক্তি যদি এমন কিছু লেখে, এমন কিছু বলে, এমন কিছু করে যাতে সরকারের প্রতি ঘৃণা, বিদ্বেষ, অবজ্ঞা তৈরি হয় তাহলে তাকে রাষ্ট্রদ্রোহ বলে। 128 রাজবন্দী বা যুদ্ধবন্দীকে ইচ্ছাকৃতভাবে পলায়নে সহায়তা করা। 129 সেই পলায়ন রাজবন্দী বা যুদ্ধবন্দীকে অবহেলাপূর্ণভাবে পলায়নে সহায়তা করা, অর্থাৎ ঘুমিয়েছিল, পালিয়ে গেছে। আর 130 সেই পলায়নকৃত রাজবন্দী বা যুদ্ধবন্দীকে আশ্রয় প্রদান করলে শাস্তি। 135 সেনানৌ বিমান বাহিনীর কোনো সদস্যকে পলায়নে সহায়তা বা কর্মত্যাগে সহায়তা করলে 135। আর সেই পলায়নকৃত সেনানৌ বিমানের কোনো সদস্যকে যিনি আশ্রয় দিবেন তাহলে 136। তবে স্ত্রী যদি তার পলায়নকৃত স্বামীকে আশ্রয় দেয় তাহলে সে অপরাধ হবে না, তবে গার্লফ্রেন্ড যদি তার পলায়নকৃত বয়ফ্রেন্ডকে আশ্রয় দেয় তাহলে তার অপরাধ হবে। আর 140 ধারা, কোনো লোক সেনা নৌ বিমান বাহিনীর সদস্য না হয়েও যদি তাদের পোশাক পরিধান করে তাহলে তার শাস্তি 3 মাস অথবা 500 টাকা জরিমানা। 140 ধারা। এবারে 141 বেআইনি সমাবেশ, 5 বা ততোধিক লোক যদি এই 5টা কাজ করে তাহলে সেটা বেআইনি সমাবেশ হবে। 1 হচ্ছে সরকারি কর্মচারীদের ভয়ভীতি দেখানো, 2 হচ্ছে সরকারি কর্মচারীদের আইন প্রয়োগে বাধা দান করা, 3 অপরাধমূলক অনধিকার প্রবেশ করা বা অপরাধ অনুষ্ঠান করা, 4 হচ্ছে বল প্রয়োগ করে সম্পত্তি দখল করা, 5 হচ্ছে যে কাজ করতে বাধ্য নয় অপরাধমূলক বল প্রয়োগ করে সেই কাজ করতে বাধ্য করা। 142 বেআইনি সমাবেশের সদস্য হওয়া। 143 বেআইনি সমাবেশের শাস্তি খালি হাতে বেআইনি সমাবেশের শাস্তি। 143 অস্ত্র সহকারে শাস্তি। 144 145 মাথা মোটা যারা আছে, অর্থাৎ বেআইনি সমাবেশ ভাঙ্গে ছত্রভঙ্গের নির্দেশ দেওয়া হয়েছে, তারপরেও সে মাথা ছাগলকে খামি দিয়ে সেখানে বসেছিল, তারপরেও যদি সেখানে অবস্থান করে তাহলে 145। আর 146 হচ্ছে মিরাজ শেখ যখন তার স্ত্রীকে মারধর করে তখন সে স্বামী থেকে আসামি হয়, অর্থাৎ বেআইনি সমাবেশ থেকে কখন দাঙ্গা হয়। 146। আর 147 হচ্ছে খালি হাতে মিরাজ শেখ তার স্ত্রীকে মারল, 147 অর্থাৎ দাঙ্গার শাস্তি। আর 148 হচ্ছে মারাত্মক অস্ত্র সহকারে। 149 এই বেআইনি সমাবেশকালে যদি কোনো একটা অপরাধ হয়ে যায় তাহলে যারা যারা সদস্য ছিল সবাই দোষী হবে। 150 বেআইনি সমাবেশের উদ্দেশ্যে লোকজনকে ভাড়া করার শাস্তি, যে ভাড়া করবে। 157 তাদেরকে যে আশ্রয় দিবে। 158 যারা ভাড়াটিয়া হয়ে আসবে তাদের শাস্তি। 159 মারামারি,
দুই বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য স্থানে ঝগড়া করে গণশান্তি ভঙ্গ করলে তাকে মারামারি বলে। মারামারির শাস্তিটা সবাই মুখস্থ রাখবেন, 1 মাস 100, 1 মাস 100, 1 মাস 100। অনেকে আছে না যে 1 ঘন্টা 500, বা ভিডিও কল অডিও কল, এরকম মারামারির শাস্তি হচ্ছে 1 মাস প্লাস 100 টাকা জরিমানা, 1 মাস কারাদণ্ড অথবা 100 টাকা জরিমানা। সবাই কি এতটুকু বুঝতে পারলেন? সবাই একটু কমেন্ট করেন তো। প্লিজ সবাই একটু কমেন্ট করেন। আরে খালি ঘুরান দেখবে যে টেয়াটা দেবো সম্মান দিয়ে দেবো আহি আমার মতো আপনার মতো আমরা উঠাম না উঠাম আপনি যেরকম করেন উঠাম আজকে তোমার কেন তোমার আমার তো সবাই এরকম আছে থেয়ার দিচ্ছি আমি আলাদা করে। সো থ্যাংক ইউ সো মাচ সবাই। মেয়েদের কি ক্লাস করে? কেউ কমেন্ট করেন না কেন? না, মেয়েদিকে একটু বলবেন তো ক্লাস করবে কিনা। ভদ্র ছেলে, কিন্তু লেখাপড়া ছেড়ে দিস, খুব ভদ্র ছেলে। কনস্টেবল 476 মেহেদী হাসান, RRF বরিশাল। আপনি যেখানেই থাকেন না কেন ওইখানেই থাকেন, কারণ আপনাকে আমাদের দরকার নাই। তবে এই মেহেদী হাসানের আশেপাশে যদি কেউ থাকেন এই ক্লাসের, তাকে অবশ্যই একটু ফোন করে আমার সালাম দিবেন যে স্যারে একটু কথা বলতে বলছে। তাহলে আজকের মতো শুভেচ্ছা সবাইকে, আগামী ক্লাস করার আমন্ত্রণ রইল। সবাই একটু পড়ালেখার প্রতি ভালোবাসা রাখেন, এভাবে মজায় মজায় আমরা শিখব। থ্যাংক ইউ।